সবাই হচ্ছে বই বের করে, বই খাতা কলম যার কাছে যেটা আছে খাতা কলম সবাই বের করে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। আপনি খাতা কলম রেডি? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা জীববিজ্ঞান 11 অধ্যায় জীবের প্রজনন সম্পর্কে জানবো, রিপ্রোডাকশন। অর্থাৎ প্রত্যেকটা জীবের কি হয়ে থাকে, প্রজনন হয়ে থাকে। কারণ প্রজনন যদি না হতো তাহলে বাচ্চা হতো না, বা পরের প্রজন্ম আসতো, পরের প্রজন্ম আসতো না। রিপ্রোডাকশনের কারণে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের সৃষ্টি হচ্ছে। এটাই। ওকে, প্রজনন না হলে কোনো জীব টিকে থাকতে পারবে না, অস্তিত্ব হারিয়ে যাবে। প্রজনন খুবই গুরুত্বপূর্ণ। প্রজনন হচ্ছে এমন একটি শারীরবৃত্তীয় কার্যক্রম যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়। যেমন প্রত্যেকটা জীবই কিন্তু তার প্রতিরূপ একটা জীব সৃষ্টি করে, তাই না? যেমন মানুষের থেকে কিন্তু মানুষেরই জন্ম হয়, অন্য কোনো প্রাণীর জন্ম হয় কখনো দেখেছেন? আবার গরু থেকে কিন্তু গরুই হয়, ছাগল থেকে ছাগলই হয়, তাই না? অন্য কোনো প্রাণীতে হয় না। তার মানে কি, জি তার ভাইয়া। প্রতিরূপ সৃষ্টি করে দেখি ভবিষ্যৎ বংশধর রেখে যায়। এই জন্য কি সবাই সন্তান নেয়, বা প্রত্যেকটা প্রাণীর কি হয়, তার সন্তান হয়, তার বাচ্চা হয়, তাই না? তো এটা কেন হয়? এই প্রজননের কারণে। প্রজনন না থাকে তা হতো না। প্রজনন দুই ধরনের হয়ে থাকে, যৌন এবং অযৌন প্রজনন। সাধারণত নিম্ন শ্রেণীর যেসব জীব রয়েছে তাদের যৌন প্রজনন হয় না। তাহলে যেগুলো নিম্ন শ্রেণীর জীব রয়েছে তাদের কি হয় না, যৌন প্রজনন হয় না। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদ আর প্রাণী ক্ষেত্রে যৌন প্রজননের মাধ্যমে বংশধর সৃষ্টি করে। যৌন প্রজনন বলতে যেখানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হবে। বুঝতে পেরেছেন? এটাই। জি ভাইয়া। যৌন জননে দুটি বিপরীত ধর্মের জনন কোষ পরস্পর সাথে মিলিত হয়। এক্ষেত্রে একটিকে পুং জনন কোষ বা শুক্রাণু, পুং জনন কোষের আরেকটা নামই হচ্ছে শুক্রাণু, যেটাকে ইংরেজিতে কি বলা হয়, স্পার্ম। আর স্ত্রী জনন কোষ আরেকটাকে বলা হয় ডিম্বাণু। স্ত্রী জনন কোষটাই ডিম্বাণু, সেটা হচ্ছে এগ, ইংরেজিতে হচ্ছে এগ। এটাই তো। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলনের ফলে কি হয়, জাইগোট তৈরি হয়। সেখান থেকেই ধীরে ধীরে কি হয়, ভ্রূণ তৈরি হয়, যেন কি হয়, বাচ্চা হয়। তো এটাই তো, এগুলো হচ্ছে যৌন প্রজনন। এটা হচ্ছে যৌন প্রজনন। যৌন প্রজনের ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণু মিলন হবে, এটা। বাট অযৌন যৌনের ক্ষেত্রে এসব বিষয় আসবে না। তো এই জনন কোষের পূর্বশর্ত কি? অবশ্যই সেটাকে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হতে হবে। এটা কিন্তু এর আগে কিন্তু আপনাদের বলা হয়েছিল মিওসিস পদ্ধতিতে। তো এটা সবাই খাতায় লিখেন যে জনন কোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়। জনন কোষ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়। তো এটা লিখে নিন খাতায়। কি বলতে পারবে মিওসিস কোষ বিভাজন কি? কেউ বলতে পারবেন না মিওসিস কোষ বিভাজন কি? বা মিওসিস কোষ বিভাজন কেন শুধুমাত্র জনন কোষের ক্ষেত্রেই হতে হবে? অ্যামাইটোসিস কোষ বিভাজন হলে সমস্যাটা কি? কারণ মিওসিস কোষ বিভাজনকে কি বলা হয়, হ্রাসমূলক বিভাজন। হ্যাঁ, মিওসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। অর্থাৎ একটা মানুষের যদি এমন হতো, মাইটোসিস পদ্ধতিতে যদি কোষ বিভাজিত হতো, তাহলে জনন কোষের মাতৃকোষের সংখ্যা আর অপত্য কোষের জনন কোষ হচ্ছে সেম হইতো। হ্যাঁ, এর ফলে কি হতো, তাদের ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যেত। ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়ে যেত, ব্যালেন্স থাকতো না। মানুষের ক্রোমোজোম সংখ্যা কত, 23 জোড়া না? 23 জি জোড়া ভাইয়া। বা 46টি। তাহলে এই 23 জোড়াটা আর থাকতো না, এই 23 জোড়া থাকতো না, 23 জোড়া বেশি হয়ে যেত যদি মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। তার কারণ কি জানেন? কারণ যদি মিয়োসিস পদ্ধতি কি হয়, বাবার কাছ থেকে অর্ধেক আসে, মায়ের কাছ থেকে অর্ধেক আসে, দেন দুইটা মিলাই তো কি ইকুয়াল হয়, দুইটা মিলে কি 2n হয়।
কিন্তু যদি এমন হতো বাবার কাছ থেকে যদি সেম পরিমাণ আসতো, মায়ের কাছ থেকে যদি মানে শুক্রাণু ডিম্বাণু থেকে যদি সেম সেম আসতো, তাহলে কি হতো, ডাবল হয়ে যেত। ফলে মানুষ আর মানুষ থাকতো না, অন্য কোনো কিছু হয়ে যেত। কারণ মানুষের সবসময় ক্রোমোজোম সংখ্যা কি থাকবে, নির্দিষ্ট থাকবে। এটা যদি একটা কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। সেখানে ডাবল হলে তো কোনো কথাই নাই, তাই তো ওটা মানুষের মধ্যে পড়বে না। এই জন্য মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়, কারণ এটা হচ্ছে রাসমূলক বিভাজন। হ্যাঁ, এটাই। আচ্ছা, সবাই এটা খাতায় লিখে নেন যে মিয়োসিসে মিয়োসিস। কি নিউক্লিয়াস দুইবার আর ক্রোমোসোম একবার বিভক্ত হয় না? হ্যাঁ, মিয়োসিসে কি নিউক্লিয়াস দুবার আর ক্রোমোসোম কি একবার বিভক্ত হয় না? নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়, আর কারণ ক্রোমোসোম একবার। হ্যাঁ হ্যাঁ, ক্রোমোজোম একবার। আর জনন মাতৃকোষের সংখ্যা অপত্য কোষের থেকে অর্ধেক হবে, এটাই। ওকে, এটা তো সবসময় এটা মাথায় রাখবেন। আর মাইটোসিসে তো নিউক্লিয়াস আর ক্রোমোসোম উভয়ই একবার বিভক্ত হয়। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এখানে আমরা কি বললাম, এই বিভাজনের ফলে ক্রোমোজোমের সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, যেটা একটু আগে বললাম। আর পুং ও স্ত্রী জননকোষ দুটি মিলিত হয়ে যে জাইগোট সৃষ্টি হয়, তাতে ক্রোমোজোম সংখ্যা আবার জনন মাতৃকোষের সমান হয়ে থাকে, কারণ যে অর্ধেক অর্ধেক করে ইকুয়াল হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, যেটা একটু আগে বললাম। এন এন, বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে ইকুয়াল টু 2n, তাহলে কি ইকুয়াল হয়ে যাচ্ছে, কারণ মায়ের কাছ থেকে 2n আছে, সেখান থেকে একটা n আসলো, বাবার কাছ থেকে 2n থেকে একটা n আসলো, দেন এন এন দুটো মিলিত হয়ে যে জাইগোট তৈরি হলো, এটা কত হলো, 2n হলো জাইগোটটা। তার মানে আলটিমেটলি তার বাবা আর মায়ের মতো হলো না, তার বাবা আর মায়ের মতো হলো। বুঝতে পেরেছেন? তাহলে কি হয়ে যেত, যদি সমান আসতো, বাবার কাছ থেকে 2n, মায়ের কাছ থেকে 2n, আলটিমেটলি 4n হতো, যে জায়গোটা হতো তাহলে সেটা কি 4n, তার মানে আপনার ডাবল হয়ে যেত। সো এই জন্য মিয়োসিস পদ্ধতিতে জনন কোষটা বিভাজিত হয় আর কি। ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। আর জনন কোষ তো বিভাজিত হয় কোন পদ্ধতিতে, আমরা জানলাম মিয়োসিস পদ্ধতিতে। বাট দেহ কোষ বিভাজিত হয় কোন পদ্ধতিতে? মাইটো না না, দেহকোষে তো মাইটোসিস মিয়োসিস পদ্ধতিতে। হয় নাই। মাইটোসিস। হ্যাঁ, তাহলে আমরা যে জনন কোষ যে মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হলো, এর ফলে কি হলো, জাইগোট তৈরি হলো, তাই না? মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে কি তৈরি হলো, জাইগোট। এখন ওই জাইগোটটাকে তো বৃদ্ধি হতে হবে, যে ভ্রূণ হওয়া লাগবে, তাই না? ওই ভ্রূণ থেকে পরে ধীরে ধীরে কি একটা শিশু হবে, তাই কি না? তো ওটাকে তো মাতৃ। বৃদ্ধি, ওটা তো বিভাজিত হওয়া লাগবে, জি ভাইয়া। বিভাজিত হতে হতে তো জিনিসটা বড় হবে, তাই কি না? তো কোন পদ্ধতিতে সেই জাইগোটটা বিভাজিত হতে থাকবে? জাইগোটটা বিভাজিত হতে থাকবে মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে। আর জাইগোট সৃষ্টি হওয়ার আগে যেটা মাইটোসিস। হবে, জাইগোট সৃষ্টি মানে জাইগোটটা যখন সৃষ্টি হলো, ওইটা হচ্ছে কিসের মাধ্যমে হলো, মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। যে জাইগোটটা সৃষ্টি হলো, যে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে, ওটা হলো আপনার হচ্ছে কি মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে। বাট জাইগোটটা যখন তৈরি হয়ে গেল, ওটাকে যখন বৃদ্ধি পাইতে হবে, এই যে দেহ হওয়া লাগবে, হাত পা নাক চোখ মুখ এগুলো হতে হবে না? তো এগুলো হয় কিভাবে, এই মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে হাত পা চোখ নাক মুখ এগুলো তখন তৈরি হবে। বুঝতে পেরেছেন? হুম জি ভাইয়া। এটা ওই শিশুর তাহলে ওই জি হাত ভাইয়া চোখ বুঝতে নাক পারছি। মুখ এগুলো তখন এই মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হবে। ওকে, তাহলে এটা সবাই হচ্ছে লিখে নিন যে মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহ সৃষ্টি হয়, জীবদেহ বিভাজিত হয় বা সৃষ্টি হয়, এরকম দিতে পারেন। মাইটোসিস কোষ বিভাজন। আর জনন কোষের ভাইয়া ক্ষেত্রে আরেকবার মিয়োসিস হবে। জনন কোষের ক্ষেত্রে মিয়োসিস, আর বলেন। জীবদেহের ক্ষেত্রে হচ্ছে মাইটোসিস, কাহিনী শেষ। জীবদেহ সৃষ্টির ক্ষেত্রে মাইটোটিক কোষ বিভাজন হবে, আর জনন কোষের ক্ষেত্রে মিয়োসিস কোষ বিভাজন হবে, এটাই, তাছাড়া কিছু না। ভাইয়া আরেকবার বলেন তো। জনন মাতৃকোষ বিভাজিত হয় মিয়োসিস পদ্ধতিতে, আর জীবের দেহ সৃষ্টি হয় কোন বিভাজন পদ্ধতিতে, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে জীবদেহ সৃষ্টি হয়। এই জায়গায় তো লিখাই দেওয়া আছে, এই যেখানে দেখেন, মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে নতুন জীবদেহ সৃষ্টি হয়, এটা লিখে দেওয়াই আছে। এটা দেখে দেখে লিখেন নিজের মতো করে। এটা কিন্তু উল্টা পাল্টা করে না। জি।
এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক। সবার লেখা হয়েছে? জি ভাইয়া লিখে শেষ। আচ্ছা ঠিক আছে। তাহলে অযৌন জনন হচ্ছে কি হয়? অপত্য জীবগুলো মানে অপত্য জীব মানে ওই যে মাতৃ কোষ থেকে যে নতুন একটা জীব সৃষ্টি হলো ওটাকে অপত্য বলা হয়। হ্যাঁ, যেমন সন্তান যেরকম, এটা হচ্ছে অপত্য। তো অপত্য জীবগুলো মাত্র জীবের হুবহু অনুরূপ হয়, সে কারণে বৈচিত্র্য খুব কম থাকে। হ্যাঁ, যেমন কি কি ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। তার মানে অযৌন প্রজনন কাদের হয়, অযৌন জনন কাদের হয়? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। এরা নিম্ন শ্রেণীর জীব না? আমরা কি জানি যারা নিম্ন শ্রেণীর জীব তাদের অযৌন জনন হয়। তাহলে নিম্ন শ্রেণীর জীব হচ্ছে কারা? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। অর্থাৎ যাদের হচ্ছে সেল সংখ্যা ব্যাকটেরিয়া একটা প্রোটোজোয়া। রয়েছে। হ্যাঁ, একটা বা খুব বেশি নাই সেল সংখ্যা, তাকে খালি চোখে দেখা যায় না, মূলত তারা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। তো ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এরা হচ্ছে অযৌন পদ্ধতিতে প্রজনন করে থাকে। এটা ওকে। তাহলে অযৌন জনন কোষ কাদের হয়? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। এটা সবাই লিখেন। অযৌন জনন কোষ দিয়ে একটা হাইফেন দেন, হ্যাঁ, দিয়ে লিখেন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। অযৌন জনন হয় কাদের? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া হয়। অযৌন জনন ব্যাকটেরিয়া প্রোটোজোয়া হয়। রিমো, আপনার ওখান থেকে আওয়াজ আসছে। ওকে, সবাই লেখা হয়েছে? ভাই আরেকবার বলেন। অযৌন জনন হয় ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। এদের অযৌন জনন হয়, এটা লিখেন খাতায়। লেখা হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া লিখে শেষ। ওকে, এবার আসছি আমরা উদ্ভিদের প্রজনন। আমরা তো প্রাণীর দেখলাম, তাই না? এখন আমরা দেখবো কাদের? উদ্ভিদের। তো প্রজনন অঙ্গ কোনটা উদ্ভিদের? প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল। এটা সবাই মাথায় রাখবেন। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটকই হলো ফুল। অর্থাৎ প্রজননের জন্য ফুলের সৃষ্টি হয়। আর ফুল না হলে প্রজনন হবে না। আর প্রজনন বা ফুল না থাকলে ফল হবে না। আর ফল না হলে বীজ হবে না। আর বীজ না হলে কি হবে না? চারা হবে না। বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এটাই। তার মানে আপনি আলটিমেটলি চারার জন্য কি এই প্রজনন অঙ্গ হিসেবে ফুল। ওকে, উপস্থিত থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে, যে ফুলে তাহলে সম্পূর্ণ হচ্ছে স্তবক থাকে কি কি? সম্পূর্ণ ফুল কোনগুলোকে বলবো? জবা ধুতরা, যেগুলো হচ্ছে সব 5টা স্তবকে থাকবে। সেগুলো হচ্ছে কোন কোন ফুল? জবা ধুতরা, এগুলোকে সম্পূর্ণ ফুল বলে, জবা ধুতরা। আর এই 5টা স্তবকের মধ্যে যদি যে কোনো একটা স্তবক যদি না থাকে তাহলে সে ফুলকে আমরা বলবো অসম্পূর্ণ ফুল। যেমন লাউ, কুমড়া, এটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। আর বৃন্তযুক্ত ফুলকে সবৃন্তক বলা হয়, যেমন জবা, কুমড়া। আর বৃন্তহীন ফুলকে অবৃন্তক বলা হয়, হাতিসুর। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট দেখে রাখবেন। একলিঙ্গ ফুল, উভয় লিঙ্গ ফুল কোনগুলো এটা দেখে রাখবেন। জবা, ধুতরা, পুংস্তবক, স্ত্রীস্তবক। একলিঙ্গ ফুল হচ্ছে লাউ, কুমড়া। হ্যাঁ, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট চোখে দেখে রাখবেন। পুরে বায়ু শরীর লাগবে না। পাপড়ি শান্ত রোগীন হয়, এটা তো আমরা জানি, দেখে রাখবেন। তো পাপড়ির কাজটা কি? পাপড়ির কাজ হচ্ছে ফুলের অত্যাবশ্যকীয় যে অংশগুলো রয়েছে সেগুলোকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করবে। উজ্জ্বল ঝলমলে রঙের দলমণ্ডল পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়নে সহায়তা করে। তাহলে কি করে? এই পাপড়ি হচ্ছে রঙিন হয়ে থাকে, আর এই রঙিন হওয়ার কারণে পোকামাকড়রা কি হয়? আকর্ষিত হয় ফুলের দিকে। পশু পাখিরা আকর্ষিত হয় ফুলের দিকে, আকর্ষণ অনুভব করে। এই আকর্ষিত হওয়ার কারণে কি হয়? ফুলের কাছে যায় পোকামাকড়, পশু পাখি। যখন ফুলের কাছে যাবে তখন কি হবে? ওই ফুলে যে পরাগরেণু থাকে ওটা তখন বাতাসে ছড়ায় যাবে বা ওই পশু পাখির গায়ে লেগে যাবে। তখন এইভাবে করে এক জায়গা থেকে আরেক জায়গায় পরাগরেণু কি হবে? স্থানান্তর হবে। এর ফলে কি হবে? পরাগায়ন হবে। বুঝতে পেরেছেন সবাই?
জি ভাইয়া। হুম, জি ভাইয়া, প্রাণীর বুঝতে ক্ষেত্রে পারছি। যেরকম জাইগোট হচ্ছে না, ওরকম এদের ক্ষেত্রে তখন পরাগায়ন, কিন্তু এরা যেহেতু উদ্ভিদ, এরা তো চলাফেরা করতে পারে না, তার জন্য পরাগায়নের জন্য কাদের সাহায্য নেওয়া লাগে বলেন তো? এই পোকামাকড় আর পশু পাখির সাহায্য লাগে। পোকামাকড়। বুঝতে পেরেছেন? বাট যারা উন্নত শ্রেণীর জীব, তাদের কি কারো সাহায্য লাগে? কারো সাহায্য লাগে না, তারা না, নিজেরাই কিন্তু জন কাজ সম্পন্ন করতে পারে। কারণ তারা হচ্ছে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে। হ্যাঁ, কারণ তার চলাফেরার মতো ক্ষমতা আছে, বাট উদ্ভিদে চলাফেরা করতে পারে না, যার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। তাহলে পরাগায়ন হওয়ার জন্য কি করা লাগবে? পোকামাকড় আর পশু পাখিকে আকর্ষিত করা লাগবে। এই আকর্ষণ গুলো কি করে? ওই যে বিভিন্ন রঙের, এই জন্য ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে, যাতে সবাই আকর্ষিত হয়। এই জন্য তাহলে পরাগায়নটা হবে। অনেক সময় ফুলের পাপড়ি কোনো কোনো পোকামাকড়কে বসে মধু খেতে সাহায্য করে। তাহলে এই যে যখন মধু খায়, তখন তো ফুলের পাপড়ির কাছে বসে বা ফুলের কাছে যায়, তখন ওখান থেকে পরাগরেণু ওই পোকামাকড়ের গায়ে লেগে যায়। দেন ওই যখন আরেকটা ফুলে যাবে, তখন কি হবে? ওই যে পরাগরেণু অন্য একটা ফুল থেকে যে তার গায়ে লেগেছিল, ওটা তখন ওর গায়ে আবার লেগে যাবে, পরাগরেণু স্থানান্তর হবে, তখনই পরাগায়নটা হয়ে যাবে। এটা এখানে কিছু ফুলের হচ্ছে পাঠ দেখানো হয়েছে, অংশ দেখানো হয়েছে। হ্যাঁ, যে এটাকে কি বলা হচ্ছে, পুষ্পবিন্দু, পুষ্পাক্ষ, এগুলো দেখে রাখবেন। পুংকেশর আর স্থিতিস্থাপক, এই দুটা মাথায় রাখলে হবে, আর কিছু দরকার নাই। হ্যাঁ, পুংকেশর কি কি নিয়ে গঠিত? এই পরাগধানী, পরাগদণ্ড, এগুলো হচ্ছে সব পুংকেশর। আর স্থিতিস্থাপক কোনগুলা? এই যে গর্ভমূত্র, গর্ভদণ্ড আর হচ্ছে গর্ভাশয়। এখানে মূলত পরাগরেণুটা মিলিত হয়, দেন সেটা গর্ভাশয়ে যায়। এটা হলো একটা রসিকের পর্যালোচনা বিস্তার, এক তুচ্ছ, এক তুচ্ছ। এক গুচ্ছ কোনগুলো সেটা মাথায় রাখবেন। জবা। দ্বিগুচ্ছ হচ্ছে কোনটা? মটর। হ্যাঁ, বহু গুচ্ছ হচ্ছে শিমুল। এগুলো জাস্ট নামগুলো মুখস্থ রাখবেন এক্ষেত্রে। তারপরে পুংকেতু ব্যবহারের সঙ্গে যুক্ত থাকবে দহনক্রম পুংস্তবক বলে। পুংস্তবক হচ্ছে ধুতরা। গর্ভপত্রের তিনটা অংশ থাকে: গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, যেটা একটু আগে আপনাদের দেখালাম। এই যে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এই তিনটা পার্ট স্তবকের। আর পুংস্তবকের কয়টা পার্ট বলেন তো? পুংস্তবকের দুইটাই পার্ট, পরাগধানী, পরাগদণ্ড। এর থেকে এটা প্রজননের দুইটা ধাপ উদ্ভিদের, একটা হচ্ছে পরাগায়ন, একটা হচ্ছে নিষেক। আহ স্বপরাগায়ন, পরপরাগায়ন তো বুঝেন, যে একই ফুলের বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যে পরাগায়ন ঘটে, সেটা হচ্ছে স্বপরাগায়ন। স্বপরাগায়ন কাদের হয়? সরিষা ধুতরা। বুঝতে পারছেন? মানে একই ফুল, একই গাছে তো অনেক ফুল থাকে না, একটা ফুল তো থাকে না, তাই কি না? একটা গাছে কি একটা ফুল থাকে? অনেকগুলো ফুল থাকে। না তো ভাইয়া। একটা গাছের যে একটা ফুল থেকে না আরেকটা ভাইয়া, ফুল, থাকে না। যে মধ্যে যে পরাগায়নটা ঘটে, সেটা হচ্ছে স্বপরাগায়ন। কিন্তু একটা উদ্ভিদের ফুল থেকে অন্য একটা উদ্ভিদের ফুলের মধ্যে যে পরাগায়ন ঘটে, সেটাকে আমরা কি বলবো? পরপরাগায়ন। আর স্বপরাগায়ন হচ্ছে নিজের উদ্ভিদের, মানে ওই পরাগায়ন। একটা উদ্ভিদের যে আরো অনেকগুলো যে ফুল আছে, মনে করেন দুই তিনটা ফুল আছে, তিনটা ফুল আছে, তাহলে ওই তিনটা ফুলের মধ্যে একে অন্যের যে পরাগায়ন যখন বিনিময় হবে, মানে পরাগরেণু যখন বিনিময় হবে, তখন পরাগায়ন হবে। অর্থাৎ নিজ উদ্ভিদের মধ্যেই হবে, এই একটা উদ্ভিদের মধ্যে। আর যখন ওই একটা উদ্ভিদ থেকে অন্য কোনো দূরের একটা উদ্ভিদ আছে মনে করেন, ওই উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন হবে, তখন সেটাকে আমরা কি বলবো? পরপরাগায়ন। তার মানে কি স্বপরাগায়নের ক্ষেত্রে কি কারো সাহায্যের পরাগায়ন। প্রয়োজন আছে? বাহকের দরকার আছে? পোকামাকড়ের কি দরকার আছে? দরকার না, নাই। ওই বাতাস টাতাস হলেই ওই পরাগরেণু উড়ে যাবে, তখনই হচ্ছে আর কি পরাগায়নটা হয়ে যাবে। ওই কোনো পোকামাকড় বা কোনো হচ্ছে প্রাণীর হেল্পের দরকার পড়বে না স্বপরাগায়নের ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? বাট পরপরাগায়নের ক্ষেত্রে কি উদ্ভিদ, দূরের যে উদ্ভিদ, সেই উদ্ভিদের ফুলের সাথে পরাগায়ন ঘটানো লাগবে, তাহলে ওখানে তো যাওয়া লাগবে জিনিসটা। তো বাতাসের মাধ্যমে তত দূর যাবে না, তখন হচ্ছে পোকামাকড় বা প্রাণীর মাধ্যমে আর কি স্থানান্তরটা হবে। এটা পরপরাগায়নের ক্ষেত্রে। তার মানে স্বপরাগায়নের ক্ষেত্রে, সরি, স্বপরাগায়নের ক্ষেত্রে কি কোনো বাহকের উপর নির্ভর করতে হয় না। এটা নির্ভর করতে হয় না। পরপরাগায়নটা দেখি, একই প্রজাতি দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে, ভিন্ন উদ্ভিদ হতে হবে, একই উদ্ভিদ না। ফুলের মধ্যে যখন পরাগ সংযোগ ঘটে, তখন তাকে কি বলে? পরপরাগায়ন। যেমন কি কি শিমুল, পেঁপে, এটা হচ্ছে পরপরাগায়ন। তার মানে এক্ষেত্রে পড়তে হবে কি জানেন?
যে স্বপরাগায়ন উদ্ভিদ কি কি এটা মাথায় রাখতে হবে। স্বপরাগায়ন উদ্ভিদ হচ্ছে সরিষা, ধুতুরা, ব্যাস এটা। আর এটা এই স্বপরাগায়নের ক্ষেত্রে কোনো বাহকের দরকার পড়ে না, এখান থেকে পড়া বলতে এটাই। আর পরপরাগায়নের ক্ষেত্রে কি হয়, পরপরাগায়ন কোথায় হয়, শিমুল আর পেঁপের হয়। আর এদের কি বাহকের দরকার পড়ে, এ পোকামাকড়, এই যে দেখছেন পোকামাকড়, এদের দরকার পড়ে। হ্যাঁ, এটা আচ্ছা, এটা পরাগায়নের মাধ্যম, মানে পরাগায়নের মাধ্যম বলতে যে যে মাধ্যম মানে কীট পতঙ্গ প্রাণীরা পরাগায়নের কাজটা ঘটিয়ে থাকে, হেল্প করে আর কি। তো পরাগ স্থানান্তরের জন্য কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে, যে মাধ্যম কি করে পরাগ বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায়, তাকে পরাগায়নের মাধ্যম বলে। তো কারা কারা এই কাজটা করে থাকে, এই পরাগায়নের কাজটাই হেল্প করে, মাধ্যম হিসেবে কাজ করে, মিডিয়া হিসেবে কাজ করে কারা কারা, বায়ু করে, বাতাস করে, পানি করে, কীট পতঙ্গ করে, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষও কি এই পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে। বুঝতে পেরেছেন? মানে পরাগায়নের মাধ্যম কারা কারা, এই বায়ু, পানি, এদের মাধ্যমেই মূলত পরাগায়নটা হয়। পরাগায়নে তো মানে পরাগায়নের জন্য তো কারো না কারো একটা দরকার মাধ্যমে, নইলে উদ্ভিদ নিজে নিজে পারবে না একা একা, কারণ ওরা চলাফেরা করতে পারে না। মধু খেতে কিংবা এটা তো বুঝতে, এখানে কি বলেছে কেন কেন কিভাবে কোন একটা মাধ্যম এই কাজটা করে থাকে। যেমন যখন পোকামাকড় মধু খেতে যায় তখন তো ফুলের কাছে বসে, হ্যাঁ, তখন হচ্ছে স্থানান্তর হয় এক জায়গা থেকে আরেক জায়গায় পরাগ, এগুলো। পতঙ্গ পরাগী ফুল কেমন হয়ে থাকে, বড়, রঙিন, মধুগ্রন্থি যুক্ত। তার মানে যেসব পতঙ্গ পরাগী মানে কি, ফুল বড়, রঙিন ও মধুগ্রন্থি যুক্ত হলে তো সেখানে পতঙ্গ যাবে, তার জন্য এগুলোকে পতঙ্গ পরাগী ফুল বলা হচ্ছে। আর পরাগরেণু গর্ভমুণ্ড কি হয়ে থাকে, আঠালো সুগন্ধযুক্ত হয়। যেমন কি কি, জবা, কুমড়া, সরিষা, ব্যাস এখান থেকে এটা। আর প্রাণী পরাগী, আচ্ছা, বায়ু পরাগী ফুল কেমন হয়ে থাকে, হালকা আর মধুগ্রন্থিহীন হয়ে থাকে। কেন? কারণ ভারী হলে তো বায়ুর মাধ্যমে তো আর সেটা হচ্ছে কি পরিবহন হবে, হবে না, তো বেশি দূর পর্যন্ত যাবে না। আর মধুগ্রন্থিহীন, বায়ুর ক্ষেত্রে কি মধুর দরকার আছে, পোকামাকড় যারা তাদের জন্য হচ্ছে মধুযুক্ত হচ্ছে ফুলের দরকার, তাই না? বাট বায়ু পরাগের ক্ষেত্রে কি মধুর দরকার আছে, কোনো দরকার নাই, কিন্তু থাকার দরকার আছে না ফুলের ভাইয়া, মধ্যে, থাকার দরকার নাই। না ভাইয়া। বাট পোকামাকড়ের ক্ষেত্রে থাকার দরকার আছে, কারণ কি, নাহলে তো পোকামাকড় তো আসবে না ফুলের কাছে, কেন আসবে, ওই মধুটা সংগ্রহের জন্যই তো যাবে। এই জন্য ওগুলো হচ্ছে বড় হয়ে থাকে, রঙিন হয়ে থাকে, আকর্ষণীয় হয়ে থাকে, যেগুলো হচ্ছে পতঙ্গ পরাগী ফুল, আর মধু যুক্ত হয়ে থাকে। আর বায়ু পরাগী ফুলগুলো হালকা হয়ে থাকে। এসব ফুলে কি নাই, সুগন্ধ নেই। বায়ু পরাগী ফুলে তো সুগন্ধের দরকার নেই। ওকে, সহজে কি হতো, বাতাসে ভেসে যেতে পারে এতে আচ্ছা, তো যেমন কি ধান, যেমন কি ধান, এটা মাথায় রাখবেন। তো ধান হচ্ছে কি ফুল, কি 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 বায়ু পরাগী, ধান হচ্ছে বায়ু পরাগী। আর পতঙ্গ পরাগী কি কি, জবা, কুমড়া, সরিষা, এটা এটা করবেন। সবাই একটু 1 মিনিট ওয়েট করেন। Okay. হ্যাঁ ঋতু বলেন। তাহলে পানি পরাগী ফুল, পানি পরাগী ফুল কোনগুলো, পাতা শাওলা, ব্যাস। আর প্রাণী পরাগী ফুলগুলো মোটামুটি বড় ধরনের হয়, এই যে রং আকর্ষণীয় হয়, যে ফুল গন্ধ থাকতে পারে না থাকতে পারে, যেমন কি কদম, শিমুল, কচু। আর প্রাণী পরাগী ফুল হচ্ছে কদম, শিমুল, কচু। আর
যেগুলো হচ্ছে পানি পরাগী কোষ, সেগুলো হচ্ছে পাতা শ্যাওলা। ব্যাস, কিন্তু এগুলো পরাগরেণু নিউক্লিয়াস কোন পদ্ধতিতে বিভাজিত হয়? মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। তো এটা করবে তো লাউ, কুমড়া, ঝিঙ্গা, পটল এগুলো সবজি না ফল? এগুলো হচ্ছে ফল। বুঝতে পারছেন? আমরা সবজি হিসাবে খাই ঠিকই, কিন্তু এগুলো জি ফল। ভাইয়া। কারণ কি? কারণ ফল হতে হলে সেটাকে কি হতে হয়? নিষিক্ত হতে হয়। হ্যাঁ, তো এগুলো ক্ষেত্রে নিষেধ ঘটে। কারণ দুই ধরনের তো প্রজনন রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে কি নিষেধ নিতে হয়, তার কারণে এটা হচ্ছে অনলাইন এইসব এক্সাম দেওয়া হয়, সেম প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা কতটুকু? মানে বিভিন্ন পদের ম্যাসেজ যে মেসেজ বা আপনি হ্যাঁ ওগুলো থেকে কমন পাবেন, বাট এমন না যে সবগুলো নিয়ে হুবহু পাবেন, বাট ওই আঙ্গিকে পাবেন, বা আপনার হচ্ছে একটা ধারণা হবে যে কোশ্চেনটা কেমন হইতে পারে কোশ্চেন গুলো দেখলে, ওই রুলস এর মধ্যে অন্য একটা উদাহরণ দিয়ে দিতে। হ্যাঁ, এরকম সবসময় যে হুবহু হবে এরকমটা না, বাট ওই আঙ্গিকেই হবে। কিছু কিছু কোশ্চেন হুবহু পাই যাবেন কমন, কিছু কিছু কোশ্চেন ওটা কাছাকাছি বা ওই টপিকের মধ্যে বা ওই নিয়মের মধ্যে আরেকটা দিয়ে দিবে। এটা ক্লিয়ার ঋতু? তো প্রকৃত ফলগুলো কোনগুলো? আম, জাম এগুলো প্রকৃত ফল। অপ্রকৃত ফল কোনগুলো? আপেল, চালতা। হ্যাঁ, এগুলো হচ্ছে মুখস্থ রাখবেন। প্রাণীর প্রজনন নিষেক। তাহলে যৌন প্রজননের ডিম্বাণু শুক্রাণু মিলনকে কি বলে? নিষেক বলে। একটু আগে যেটা বুঝালাম, ডিম্বাণু শুক্রাণু উভয় হ্যাপ্লয়েড, যেটা এন দ্বারা বুঝালাম হ্যাপ্লয়েড, তখন এবং প্রস্থ ক্রোমোজোম বহন করে। জাইগোটটা কি হয়ে থাকে? ডিপ্লয়েড হয়ে থাকে, দুই প্রস্থ ক্রোমোজোম বিশিষ্ট ডিপ্লয়েড। হ্যাঁ, এটাই। এগুলো লাগবে না। এই হরমোন হচ্ছে অনেক পড়ানো হয়েছে, তাই হরমোনটা এখানে দাগা দিচ্ছে না। হরমোনটা ইম্পর্টেন্ট, কিন্তু হরমোনটা আপনাদের পড়ানো হয়েছে, তার জন্য আমি আর দাগাই দিচ্ছি না। মাসে এগুলো মুখস্থ রাখবেন। পিটুইটারি গ্রন্থি মনে আছে? থাইরয়েড গ্রন্থি মনে পড়ে কিছু? অ্যাডেনাল গ্রন্থি। আচ্ছা বলেন তো অ্যাডেনাল গ্রন্থিটা কোথায় থাকে? অ্যাডেনাল গ্রন্থিটা কোথায় থাকে কেউ বলেন আমাকে, কোথায়? কিডনির উপর। কিডনির উপর থাকে, এটা তো পড়ানো হয়েছিল, পড়ানো হয়নি? পিটুইটারি গ্রন্থি, জি থাইরয়েড গ্রন্থি, ভাইয়া অ্যাডেনাল গ্রন্থি। হয়েছে। তাহলে আপনারা কি পড়েন না নাকি পড়ানোর পর? এরকম হলে তো হবে না, মানে যখন যেদিন পড়াবো ওটা ওই দিনই পড়ে শেষ করে ফেলবে। এখন অনেক প্রতিযোগিতা বেড়ে গেছে, এইভাবে করলে কি হবে? শুক্রাশয়ের অনাল গ্রন্থি, টেস্টিস, যেটা এটা পুরুষ থেকে আসে নাকি মহিলা থেকে আসে? শুক্রাশয়, হ্যাঁ, পুরুষ নাকি মহিলা থেকে? হায় হায়, মহিলা। মহিলা থেকে শুক্রাশয় আসে? কি একটা মহিলা। অবস্থা! হ্যাঁ ভাই ছেলে। পুরুষ থেকে টেস্টিস আসে, হচ্ছে মহিলাদের থাকে, পুরুষ থেকে। পুরুষ পুরুষ না থেকে থেকে আসে। ভাইয়া পুরুষ থেকে, সরি। শুক্রাণু আসে শুক্রাশয়ের অনাল গ্রন্থি থেকে, তাই না? এই শুক্রাণুটা কোথা থেকে রিলিজ হয়? আর এই শুক্রাশয়ের অনাল গ্রন্থি থেকে। আর এটা পুরুষ। থাকে কাদের? পুরুষদের। এইসব ভুল করলে তো অবস্থা খারাপ। আর ডিম্বাশয় অনাল গ্রন্থি অর্থাৎ ওভারি, এতে কি আসে? ওভাম আসে, ডিম্বাণু। ওভাম, ডিম্বাণু হয় এই ওভারি থেকে। আর ওমোরা প্লাসেন্টা, যেটার মাধ্যমে কি থাকে? শিশু থাকে, যেটার মধ্যে অর্থাৎ মা যখন প্রেগনেন্ট অবস্থা থাকে তখন এই যে শিশুটা, এই প্লাসেন্টার মাধ্যমে কি মায়ের সাথে বাচ্চার কানেকশন থাকে।
মায়ের সাথে বাচ্চার কানেকশন থাকে, হ্যাঁ, যেটা ফ্লুইড দ্বারা পরিপূর্ণ থাকে, প্লাসেন্টা ওমোরা। আঞ্চলিক ভাষায় কি বলে, ফুল বলে সম্ভবত, আমি জানি না, এরকম কিছু একটা বলে। হ্যাঁ, তো এটা সবাই থাকে, শুধু মানুষের ক্ষেত্রে না, প্রাণীর ক্ষেত্রেও থাকে, ফ্লুইড দ্বারা পূর্ণ থাকে। ওখান থেকে কি করে পুষ্টি নেয়, আবার সন্তান কি করে, সন্তান হচ্ছে তার হচ্ছে ওরা তো কিন্তু পেটে থাকাকালীন কিন্তু প্রস্রাব পায়খানা করে, ওরা কিন্তু সব অমরাতে যায়, এটাই দেন মায়ের মাধ্যমে ওটা বাইরে বের হয়ে যায়। এটা কিছুটাই বলতে বিরোধের দ্বিতীয় এগুলো দুধ কাপ আবার আবার ওকে, ঠিক আছে। এই হরমোনগুলো জন্মগত দ্বিতীয়করণ কাজ মধ্যে এগুলো সব পড়ানো হয়েছে, এছাড়া জ্বর সংকোচন নিয়ন্ত্রণ করে, থাইরয়েড থেকে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়, এগুলো সবই হয়েছে। তারপরে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেন শুক্রাণু উৎপাদন, এটা হয়েছে। ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, এটাও হয়েছে। তাহলে এটা কিন্তু এই এই দুটো জিনিস মাথায় ভালো করে রাখবেন, যে শুক্রাশয় থেকে কি হয়, ছেলেদের টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেন শুক্রাণু উৎপাদন করে, ফলে কি হয়, এই টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেনের কারণে দাড়ি গজায়, গলার স্বর পরিবর্তন হয়। আর মেয়েদের ডিম্বাশয় থেকে কি নিশ্চিত হয়, কোন কোন হরমোন নিশ্চিত হয়, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তাহলে মহিলাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন, আর পুরুষদের টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেন, এই দুটো কিন্তু মাথায় রাখবেন, দুটো হরমোনের কথা মাথায় রাখবেন, ঠিক আছে? কিন্তু ভুল করা যাবে না, এটা আগেও আপনাদের পড়ানো হয়েছিল, মনে আছে? এগুলো এগুলো সব পড়াইছি, ওগুলোই এখানে দেওয়া। একটা নতুন পাইছি যেটা এর আগেটা পড়ানো হয়নি, সেটা হচ্ছে এই যে অমরা থেকে কি কি হরমোন নিঃসৃত হয়, গোনাডোট্রপিন আর প্রোজেস্টেরন। হ্যাঁ, কেন এই হরমোনের কাজ কি? ডিম্বাশয়ের অনাল গ্রন্থিকে উত্তেজিত করবে। তা ডিম্বাশয়ের অনাল গ্রন্থিকে যদি উত্তেজিত করে তাহলে কি হবে, ওখান থেকে ডিম্বাণু তৈরি হবে। তাহলে ডিম্বাণু তো তৈরি হবে না, ডিম্বাণু তৈরি না হলে শুক্রাণু যে কি ওই ডিম্বাণুর সাথে কি ফার্টিলাইজেশন করতে পারবে, নিষেক করতে পারবে? পারবে না। কিন্তু নিষেক হওয়ার জন্য কি থাকতে হবে, ডিম্বাণু থাকতে হবে। মেয়েদের যদি ডিম্বাণু না থাকে তাহলে পুরুষদের শুক্রাণু যে সেটার সাথে ফার্টিলাইজেশন করতে পারবে না। তার মানে স্পামও থাকতে হবে, ডিম্বাণুও থাকতে হবে, দুইটাই থাকতে হবে। যে কোনো একটা যদি মিসিং থাকে তাহলে কিন্তু হবে না, এটাই। তাহলে এই ডিম্বাশয় অনার গতিকে উত্তেজিত করে, কেন উত্তেজিত করে? ওই গোনাডোট্রপিন আর প্রোজেস্টেরন হরমোন। কেন? যাতে ওখান থেকে কি রিলিজ হয়, ডিম্বাণু রিলিজ হয়। আর কি করে, স্তন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, কারণ যাতে বাচ্চা দুধ পান করতে পারে, এর জন্য, এটাই। তাহলে এই হরমোন দুটো কাজ কি সবাই বুঝতে পারছেন? এই দুটো হরমোনের কাজটা মনে রাখবেন। আর এটা কোথা থেকে রিলিজ হয়, নিঃসৃত হয় কোথা থেকে? অমরা থেকে। এই গোনাডোট্রপিন আর প্রোজেস্টেরন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অমরা থেকে। আর এদের কাজ কি? ডিম্বাশয় অনার গ্রন্থিকে উত্তেজিত করা, কেন? যাতে ডিম্বাণু তৈরি হয়। আর স্তন গ্রন্থির বৃদ্ধিকে কি করে? নিয়ন্ত্রণ করে, এটাই। নিয়ন্ত্রণ করে। তো সাধারণত 40 থেকে 50 বছর বয়স পর্যন্ত মেয়েদের কি ঋতুস্রাব চক্র চলতে থাকে। এরপর কি হয়ে যায়? ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা কি বলি বলেন তো? মেনোপজ। যখন ঋতুস্রাব বন্ধ হয়ে যায় সেটাকে আমরা কি বলবো? মেনোপজ। বুঝতে পেরেছেন? ঋতুস্রাব কত বছর পর্যন্ত? মানে প্রায় 50 বছর পর্যন্ত চলে, সর্বোচ্চ 50 বছর পর্যন্ত ঋতুস্রাব চলবে। এরপর কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু আর ডিম্বাণু তৈরি হবে না, আর সে বাচ্চাও ধারণ করতে পারবে না। ওকে, কিন্তু আজকাল কি বিয়ে তো এখন ব্যাপারটা একটু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এখন দেরিতে সবাই বিয়ে করছে, এর জন্য অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়। হ্যাঁ, কারণ সবাই পড়াশোনা কমপ্লিট করে সেটেল হওয়ার পরে তারপর কি বিয়ে করে। কি আগে 18 বছর হয়ে গেলে, 18 বছর আগে কি মেয়েদের বিয়ে দিয়ে দিত, জি ভাইয়া। সবাই দেরিতে বিয়ে করছে, এর ফলে কিন্তু প্রবলেম হয়। ওকে, একটি শুক্রাণু দিয়ে একটি মাত্র, তার মানে এই না যে আন্ডার 18 মানে 18 নিচে বিয়ে করতে হবে। 18 থেকে 20-22 মেয়েদের ক্ষেত্রে হচ্ছে পারফেক্ট, এই বয়সের মধ্যে বিয়ে করা। ওকে, একটি শুক্রাণু দিয়ে একটি মাত্র ডিম্বাণু নিষিক্ত হয়। তার মানে কি, শুক্রাণু তো অনেকগুলো থাকে, কোটি কোটি শুক্রাণু থাকে, বাট সব শুক্রাণু যদি ডিম্বাণুর সাথে যদি মিলিত হইতো তাহলে কি হতো বলেন তো?
একটা মনে করেন ডিম্বাণুর সাথে মানে সবগুলো শুক্রাণু ওই ডিম্বাণুর সাথে যদি নিষিক্ত হইতো তাহলে কি হতো, একটা যদি শুক্রাণু না হতো, কারণ ওই স্পার্ম শুক্রাণু তো অনেক কোটি কোটি থাকে তাই না, তো ওর মধ্যে তো হচ্ছে কি একটাই যে কি হয় ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়, যদি একের অধিক হইতো তাহলে কি হতো, একের অধিক শুক্রাণু যদি ডিম্বাণুর সাথে নিষিক্ত হতো তাহলে কি হতো, তাহলে একের অধিক বাচ্চা হইতো, যয়টা শুক্রাণু মিলিত হইতো তয়টা বাচ্চা হতো, যদি 10টা হচ্ছে যদি শুক্রাণু মিলিত হয় ডিম্বাণুর সাথে তাহলে কয়টা বাচ্চা হবে, 10টা বাচ্চা হবে, বুঝতে পেরেছেন? তাহলে কি এর 10টা জন্য বাচ্চা মানে হবে। যমজ কি এভাবেই হয় টুইন? হ্যাঁ হ্যাঁ, যমজ এভাবে হয়, অর্থাৎ একের অধিক যখন একসাথে যদি ও এটা আচ্ছা। করে তখন হয়তো যমজ হয়ে যায়, আবার কখনো 3টাও হয়, এরকম হয়, এক হ্যাঁ, না কখনো 4টাও হয়। 4টাও হয়ে যায়, তো তার মানে জয়টা শুক্রাণু হচ্ছে হুম। মিলিত হবে, তার মানে কোটি কোটি শুক্রাণু কথা কথা যদি মিলিত হইতো তাহলে কি হইতো, এটা সম্ভব, মারাই হুম। যেত। হ্যাঁ, এর জন্য আল্লাহ তাআলা ওভাবে করে সৃষ্টি করছে জিনিসটাকে, বানাইছে যাতে একটা ডিম্বাণুকে যখন অ্যাকসেপ্ট করবে তখন আর অন্য কোনো শুক্রাণু তখন ওটা অফ হয়ে যাবে, ডিম্বাণু আর কাউকে নিবে না, কোনো শুক্রাণুকে নিবে না, একটা শুক্রাণু যখন ঢুকে পড়বে ওই ডিম্বাণু, এই জন্য কি প্রতিযোগিতা লাগে, শুক্রাণু কোটি কোটি শুক্রাণুর মধ্যে প্রতিযোগিতা লাগে যে কে আগে যে ডিম্বাণুর সাথে নিষিক্ত হতে পারে, যে একবার প্রথমে ঢুকে যেতে পারবে ডিম্বাণুর মধ্যে সেটা ক্লোজ করে দিবে ডিম্বাণু, যাতে অন্য